আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমি তোমাদের সাথে তোমাদের নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের খুবই গুরুত্বপূর্ণ একটা গদ্য, সেটা হচ্ছে নিম গাছ নিয়ে বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব বলো তো? নিম গাছ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এই একটি ক্লাসের মাধ্যমে তোমরা এই অধ্যায়ের যত বেসিক টপিকস আছে, অর্থাৎ মূল গল্পটা আলোচনা করব, লেখক পরিচিতি আলোচনা করব, সিকিউ কোশ্চেন আলোচনা করব, এমসিকিউ আলোচনা করব এবং যত ধরনের শর্ট কোশ্চেন আছে সেগুলো কিন্তু আলোচনা করব। অর্থাৎ একটি ক্লাসের মাধ্যমে তুমি নিম গাছ অধ্যায়ের যত প্রশ্ন বিগত সালের বোর্ডে আসছে সবগুলোই কিন্তু আমি সুন্দর করে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো চলো শিক্ষার্থীরা, আমরা ক্লাসটা শুরু করি। তো প্রথমে আমাদেরকে আগে এই নিম গাছ অধ্যায়টা পড়ার ক্ষেত্রে প্রথমে আগে আমাদেরকে যে বিষয়টা দেখতে হবে, লেখক পরিচিতি নিয়ে আগে আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা ফার্স্টে তোমাদের লেখক পরিচিতি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো নিম গাছ গল্পের লেখক পরিচিতি। তাহলে নিম গাছ গল্পটা কে লিখছে বলো তো? বলয় চাঁদ মুখোপাধ্যায়, যার একটা ছদ্মনাম, সাহিত্যে তার একটা ছদ্মনাম আছে, তার নাম হচ্ছে বনফুল। তোমরা তার ছবিটা দেখতে পাচ্ছ, ইনি হচ্ছে বলয় চাঁদ মুখোপাধ্যায়। তাহলে নিম গাছ গল্পের লেখকের নাম কি বলো তো? বলয় চাঁদ মুখোপাধ্যায়। তার একটা ছদ্মনাম আছে সাহিত্যে, তার একটা কি নাম আছে বলো তো? ছদ্মনাম, সেটা হচ্ছে বনফুল। কি নাম বলো তো? বনফুল। তো নিম গাছ গল্পের লেখক পরিচিতির ক্ষেত্রে প্রথমে আমাদেরকে নামটা সুন্দর করে মুখস্থ করে ফেলো সবাই। কি নাম? বলয় চাঁদ মুখোপাধ্যায়। তার ছদ্মনাম কি বলো তো? ছদ্মনাম হচ্ছে বনফুল। তো সেই কথাগুলো এখানে লেখা আছে লেখক পরিচিতির ক্ষেত্রে। তো প্রথমে যদি আমরা দেখি তার প্রকৃত নাম হচ্ছে বলয় চাঁদ মুখোপাধ্যায়। কি নাম বলো? বলয় চাঁদ মুখোপাধ্যায়। তার ছদ্মনাম কি বলো তো? বনফুল। এগুলো এমসিকিউ এর মধ্যে আসবে যে কোন লেখকের ছদ্মনাম হচ্ছে বনফুল, তখন বলবো বলয় চাঁদ মুখোপাধ্যায়। অ্যান্সার কি বলো তো? বলয় চাঁদ মুখোপাধ্যায়। তাহলে এই যে এখান থেকে কিন্তু আমাদের এমসিকিউ টপিকস আকারে কিন্তু এখান থেকে এমসিকিউ আসতে পারে। তো নিম গাছ গল্পের লেখক পরিচিত হচ্ছে বলয় চাঁদ মুখোপাধ্যায়, ছদ্মনাম কি? বনফুল। আশা করি ব্যাপারটা আমরা বুঝতে পারলাম। এখন তার জন্ম পরিচয় যদি আমরা বুঝি, তার জন্ম তারিখটা কত? 19শে জুলাই, ভালো করে খেয়াল রাখবা, 19শে জুলাই 1899 সালে তিনি জন্মগ্রহণ করছে। 19শে জুলাই 1899 সালে তিনি কিন্তু জন্মগ্রহণ করছে। কোথায় জন্মগ্রহণ করছে বলো তো? বিহারের পূর্ণিয়া জেলার মনিহার গ্রামের, ভালো করে মাথায় রাখবা, বিহারের পূর্ণিয়া জেলার, বিহারের কি বলতো? বিহারের পূর্ণিয়া জেলার মনিহার গ্রামে, মনিহার গ্রামে তিনি জন্মগ্রহণ করেছেন। নামগুলো একটু ভালো করে মাথায় রাখবে। তাহলে সালটা কত? 19শে জুলাই 1899 সাল। 19শে জুলাই 1899 সাল। কোথায়? ভারতের, এখন যেটা ভারতের মধ্যে আসছে আর কি, বিহারের পূর্ণিয়া জেলার মনিহার গ্রামে তিনি জন্মগ্রহণ করছে। ঠিক আছে, এগুলো একটু মাথায় রাখবা। তো তার শিক্ষা জীবন কোথায়? আমরা যদি লেখক পরিচিতি সম্পর্কে জানি, তিনি মেট্রিক পাস করছে। মাধ্যমিকের কথা যদি আমরা একটু বলি, তিনি মেট্রিক পাস করছে কত সালে দেখো? 1918 সালে। সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয় পূর্ণিয়া। তাহলে সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয় পূর্ণিয়া থেকে তিনি 1918 সালে মেট্রিক পাস করছে। তার উচ্চ মাধ্যমিক কোথায়? আইএসসি 1920 সালে। সেন্ট কলম্বাস কলেজ, কলেজের নাম কি বলতো? সেন্ট কলম্বাস কলেজ থেকে তিনি আইএসসি পাস করছে। এবং উচ্চতর শিক্ষাটা তিনি কোথা থেকে নিয়েছেন বলতো? 1927 সালে তিনি পাটনা মেডিকেল কলেজ থেকে এমবিএ পাস করেন, যেটা বাংলাদেশে এমবিবিএস বলি আমরা, সেটা পাস করেন। তার মানে কি দাঁড়াইলো বলতো? শিক্ষা জীবনে তিনি মাধ্যমিক লেখাপড়া করছে কোথায়? মাধ্যমিক লেখাপড়া করছে সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয় পূর্ণিয়াতে। কত সালে? আর 1918 সালে। আর উচ্চ মাধ্যমিক করছে আইএসসি পাস 1920 সালে সেন্ট কলম্বাস কলেজ। আর তিনি উচ্চতর শিক্ষা, তিনি কিন্তু একজন ডাক্তার, বুঝছো? মেডিকেল অফিসার বা ডাক্তার যাকে বলো না কেন, 1927 সালে পাটনা মেডিকেল কলেজ থেকে তিনি এমবিএ পাস করছে। তো তার কর্মজীবন যদি আমরা দেখি, তার কর্মজীবন, তিনি ছিলেন মেডিকেল অফিসার। কি ছিলেন বলো? তিনি ছিলেন একজন মেডিকেল অফিসার। যেহেতু মেডিকেল কলেজ থেকে পাস করছে, তাহলে তিনি কি ছিলেন বলো? তিনি ছিলেন হচ্ছে মেডিকেল অফিসার। তার সাহিত্যকর্ম যদি আমরা দেখি, তিনি কি কি প্রবন্ধ, কাব্যগ্রন্থ, রচনা কি কি লিখছে সেগুলো যদি আমরা দেখি, তাহলে প্রথমে উপন্যাস লিখছে উনি, তৃণখণ্ড। উপন্যাসের নাম কি বলতো? তৃণখণ্ড, কিছুক্ষণ, দৈরত্য, জঙ্গম। তার হচ্ছে উপন্যাসগুলোর নাম কি বলতো? তৃণখণ্ড, কিছুক্ষণ, দৈরত্য, জঙ্গম।
আর গল্প গ্রন্থ যদি বলি, বনফুলের গল্প, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বুঝছো? এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো মাথায় রাখবা এমসিকিউ এর জন্য। তাহলে কি বলো তো, বনফুলের গল্প, ভালো করে একটু মাথায় রাখবা, কি নাম বলো? বনফুলের গল্প, বনফুলের আরও গল্প, ভালো করে মাথায় রাখবা, বনফুলের গল্প, বনফুলের আরও গল্প, বাহুল্য, বিন্দু বিসর্গ, এগুলো হচ্ছে তার সাহিত্যকর্ম বা গল্প গ্রন্থ। তাহলে বনফুলের গল্প, কারণ বনফুল তো তার ছদ্মনাম, তাই না? তাহলে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি বলতো? বনফুল। তাহলে তিনি কি লিখছে? বনফুলের গল্প, বনফুলের আরও গল্প, বাহুল্য, বিন্দু বিসর্গ, এগুলো হচ্ছে তার সাহিত্যকর্ম। কি কর্ম বলতো? সাহিত্যকর্ম। তাহলে পুরস্কার ও সম্মাননা যদি দেখি, তিনি ভারতের পদ্মভূষণ উপাধি লাভ করেন, ভগলপুর ও যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি পান, হ্যাঁ, ডক্টর অফ লিটারেচার, যেটাকে ডিলিট বলা হয় আর কি। তাহলে তিনি পদ্মভূষণ উপাধি লাভ করেন, ভগলপুর ও যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডিলিট ডিগ্রি লাভ করেন বা উপাধি লাভ করেন। পুরস্কার কি? রবীন্দ্র পুরস্কার, জগত্তারিণী পদক, আনন্দ পুরস্কার, এগুলো তিনি পাইছেন। তাহলে রবীন্দ্র পুরস্কার, জগত্তারিণী পদক, আনন্দ পুরস্কার, এই পদকগুলো তিনি কিন্তু পাইছে। এগুলো জাস্ট তোমরা একটু ভালো করে রিডিং দিলে এগুলো পারবা আশা করি। আমি জাস্ট তোমাদের সাথে একটু তথ্যগুলো শেয়ার করতেছি, ঠিক আছে, যাতে এগুলো পড়তে তোমাদের একটু আরাম লাগে, এই আর কিছু না। তো তার মৃত্যু, তিনি কত সালে মারা গেছে দেখো? 9 ফেব্রুয়ারি 1979 সালে মারা গেছে। কোথায় মারা গেছে বলো তো? কলকাতায় মারা গেছে। তাহলে 9 ফেব্রুয়ারি 1979 সালে কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন, ঠিক আছে, বুঝতে পারছো? ওকে। তাহলে লেখক পরিস্থিতি সম্পর্কে আমাদের বেসিক আইডিয়া হলো, এগুলো জাস্ট তোমরা এমসিকিউ এর জন্য বেশি বেশি করে পড়বা। তো এখন কথা হচ্ছে, তো তোমাদেরকে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেই ভাইয়া, তোমরা যারা এগুলো তো আমাদের ওয়ান শট ফ্রি ক্লাস তোমরা দেখতেছো, তো তোমরা যারা আমাদের সাথে পেইড কোর্সে যুক্ত হতে চাও অথবা নিজের প্রিপারেশন লেভেলটাকে অনেক হাই লেভেলে নিতে চাও, তোমরা যে এসএসসি 2027 সালে পড়তেছো অথবা 28 সালে পরীক্ষা দিবা, তাদের জন্য আমাদের বেসিক টু প্রো একটা কোর্স আছে, বুঝছো? কি কোর্স বলো তো? বেসিক টু প্রো কোর্স। এই কোর্সের মাধ্যমে তোমরা বাংলা, ইংরেজি, সাধারণ গণিতের একটা মানে প্রতিটা সাবজেক্টের আলাদা করে আমাদের কোর্স আছে, বাট তোমরা যারা সায়েন্স, আর্টস, কমার্স আসো তারাও আলাদাভাবে আমাদের কোর্সগুলো কিনতে পারবা। তো মূলত আমাদের এই টিউটোরিয়ালে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, যে বাংলা কোর্স যদি তোমরা নিতে চাও, বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্র একসাথে, প্রথম প্লাস দ্বিতীয় দুইটা পত্রই তুমি একসাথে নিতে পারবা 1020 টাকার বিনিময়ে, হ্যাঁ। তো এইখানে আমরা একদম বেসিক, সিকিউ, এমসিকিউ যা আছে সবগুলো টপিক্সই আমরা সুন্দর করে কাভার করে দেবো, বোর্ড স্ট্যান্ডার্ডভাবে পড়াবো এবং লেকচার ভিত্তিতে পড়াবো, ঠিক আছে। আর ইংরেজিও সেম, প্রথম এবং দ্বিতীয় পত্র মিলে, প্রথম এবং দ্বিতীয় পত্র মিলে এটা কত বলো তো? এটাও 1020 টাকা দিয়ে তোমরা পারচেস করতে পারবা। আর সাধারণ গণিতের কথা যদি বলি, এটা হচ্ছে সাধারণ গণিতের ক্ষেত্রে আমাদের উচ্চতর গণিত, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, তারপরে কমার্সের ক্লাস আছে, সবগুলো প্যাকেজে আমাদের আছে। তোমরা জাস্ট বিস্তারিত জানার জন্য তো আমাদেরকে একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা, সেটা হচ্ছে 01711070671। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, স্যার আমি এসএসসি এত ব্যাচ, আমি কোর্সে ভর্তি হতে চাই। তাহলে আমাদের অ্যাডমিন তোমাদেরকে বিস্তারিত সব কিছু জানিয়ে দিবে। আর সাধারণ গণিতের কোর্সটাও, ফুল কোর্সটা তোমরা করতে পারবে 1020 টাকা দিয়ে। তো তোমরা যারা আমাদের এই কোর্সগুলোতে ভর্তি হতে চাও, তারা চাইলে আমাদেরকে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, এখানে কল করে বা মেসেজ করে তোমরা জানাতে পারো, স্যার আমি কোর্সে, বলবা আগে এসএসসি কত ব্যাচ, 27 না 28, এটা কনফার্ম করবা। তারপর তোমরা হচ্ছে আমাদেরকে জানাবা কোন কোর্সে ভর্তি হতে চাও, আমাদের অ্যাডমিন তোমাদেরকে বিস্তারিত জানাই দিবে, ঠিক আছে। তো চলো কোর্স সম্পর্কে একটু জাস্ট তোমাদেরকে বিজ্ঞাপন দিয়ে দিলাম, এখন আমরা মূল পড়ালেখা কি যাই, ফিরত চলে যাই। ওকে ফাইন। তো প্রথমে আমরা হচ্ছে এখন এই মূল গল্পটা নিয়ে এখন আমরা বিস্তারিত আলোচনা করব। তো নিম গাছ গল্পটা একটা প্রতীকী গল্প, হ্যাঁ। তো আগে এটা আমরা বিস্তারিত পড়ি, তারপর এটা নিয়ে আমরা অনেক বেশি আলোচনা করব। তো চলো আমরা দেখি কি বলা আছে মূল গল্পটাতে। তো যদি আমরা গল্পটা পড়ি তাহলে কি লেখা আছে দেখো তো, কেউ ছালটা ছড়িয়ে দিয়ে সিদ্ধ করছে, অর্থাৎ নিম গাছের ছালটা কেউ ছড়ায়া গাছ থেকে ছড়িয়ে সিদ্ধ করছে। পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে কেউ, অর্থাৎ পাতাগুলো, একটা নিম গাছের পাতাগুলোকে কেউ নিয়ে শিলপাট্টায় পিষছে। শিলে পিষছে মানে শিলপাট্টা দিয়ে কি করতেছে, পিষতেছে। তাহলে কেউ ছালটা ছড়িয়ে নিয়ে সিদ্ধ করছে, ছালটা সিদ্ধ করতেছে, আর কেউ পাতাগুলো ছিঁড়ে শিলপাট্টার মধ্যে কি করতেছে, শিলপাটায় পিষছে, মানে সেগুলো ভর্তা করার মতো করতেছে আর কি, শিলপাটায় পিষছে।
কেউ বা ভাজছে গরম তেলে। তাহলে পাতাগুলোকে কেউ কেউ কি করতেছে বলো তো, নিম গাছের পাতাগুলোকে কেউ কেউ গরম তেলে ভাজতেছে। কি করতেছে বলো, গরম তেলে ভাজতেছে। এটা নিম গাছের যে হচ্ছে গুণ নিয়ে এখানে কিন্তু বিস্তারিত আলোচনা করা হচ্ছে। খোস, দাঁত, হাজা, চুলকানিতে লাগাবে। তাহলে এই যে তোমার মূল কথা হচ্ছে যে নিম গাছের ছালটা অথবা পাতাগুলো মানুষের যে চুলকানি হয়, খোস, দাঁত, হাজা হয়, এই যে বিভিন্ন ধরনের যে রোগ হয়, চর্মরোগ, সেগুলোতে কি হয় বলতো, সেগুলোতে লাগাবে। চর্মরোগের অব্যর্থ মহা ঔষধ, অর্থাৎ মানুষের চর্মরোগ হইলে সেখানে অব্যর্থ মহা ঔষধ হিসেবে কাজ করে। অব্যর্থ মানে কি, যেটা কখনোই ব্যর্থ হবে না বা বিফলে যাবে না, যেটা কখনোই ব্যর্থ হবে না বা বিফলে যাবে না, লাগাইলে একটু উপকার পাওয়া যাবেই। তাহলে নিম গাছের পাতাগুলো অথবা ছালগুলোকে আমরা যদি হাজা, চুলকানি অথবা বিভিন্ন চর্মরোগের জন্য ব্যবহার করি, তাহলে কি হবে, সেটা একটা অব্যর্থ মহা ঔষধ হিসেবে কাজ করবে, অর্থাৎ তার একটা উপকারী গুণ আমরা পাবো। কচি পাতাগুলোকে খায় অনেকে। অনেকে কি করে বলতো, কচি পাতাগুলোকে কিন্তু খায়। তাহলে এখানে দুইটা জিনিস আমরা দেখতেছি, যে ছালটা ছড়িয়ে সিদ্ধ করছে অথবা পাতাগুলোকে কেউ শিলপাটায় পিষতেছে, আর কেউ বা ভাজছে গরম তেলে। পাতাগুলোকে কেউ কি করতেছে, গরম তেলে ভাজতেছে। তো নিম গাছের উপকারিতা দেখো, তাহলে পাতা, ছাল থেকে কি করা হচ্ছে, খোস, দাঁত, হাজা, চুলকানিতে লাগাবে। অর্থাৎ মানুষের যে চর্মরোগগুলো হয়, চর্মরোগের অব্যর্থ মহা ঔষধ, অর্থাৎ চর্মরোগের জন্য এটা খুবই উপকারী। হ্যাঁ, চর্মরোগের প্রতিরোধ করার জন্য এটা খুবই কি উপকারী। কচি পাতাগুলোকে খায় অনেকে, অর্থাৎ নিম গাছের কচি পাতাগুলোকে অনেকে কি করে, খায়, সেটাই বলা আছে। তো চলো আমরা দেখি আস্তে আস্তে। এমনি কাঁচায়, অর্থাৎ নিম গাছের কচি পাতাগুলোকে অনেকে খায়, এমনি কাঁচাই খেয়ে ফেলে, সেটাই বলছে। এমনি কাঁচায়, কাঁচাই খেয়ে ফেলে নিম গাছের কচি পাতাগুলোকে। কিংবা ভেজে বেগুন সহযোগে, তাহলে অনেকে বেগুন দিয়ে সহযোগে পাতাগুলোকে ভেজে তারপরে খায়। যকৃতের পক্ষে ভারী উপকার, অর্থাৎ মানুষের যে যকৃৎ বা লিভার যেটা আছে, সেইটার পক্ষে কি ভারী উপকার। তাহলে কচি পাতাগুলোকে কেউ যদি এমনি খায় অথবা ভেজে খায় বেগুন সহযোগে, তাহলে যকৃতের পক্ষে ভারী উপকার, অর্থাৎ আমাদের লিভারের জন্য ভারী কি উপকার, সেটা বলছে। কচি ডালগুলোকে ভেঙে চিবায় কত লোক, অর্থাৎ কত লোক আছে মেসাক করার জন্য কি করে বলতো, কচি ডালগুলোকে চিবায়, দাঁত ভালো থাকে। তাহলে একটা নিম গাছের উপকারিতা দেখছো, তাহলে তার পাতা থেকে উপকার পাচ্ছি, ছাল থেকে উপকার পাচ্ছি, এবং তার ডালগুলো থেকে আমরা কি পাচ্ছি বলতো, তার ডালগুলো থেকেও কিন্তু আমরা উপকার পাচ্ছি। কেউ যদি ভেঙে চিবায় কত লোক, দাঁত ভালো থাকে। কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ, অর্থাৎ কবিরাজরা যারা বিভিন্ন রোগের চিকিৎসা করে, সেই কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ। পঞ্চমুখ বলতে মানে অনেক বেশি প্রশংসা করে, সেটা বোঝানো হয়েছে। কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ মানে কি, অনেক বেশি প্রশংসা করে নিম গাছের। বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হয়, অর্থাৎ বাড়ির পাশে গজালে জ্ঞানী মানুষেরা কি হয়, খুশি হয়। নিম গাছ যদি বাড়ির পাশে জন্মায় তাহলে কি হয় বলতো, তাহলে নিম গাছ বাড়ির পাশে জন্মালে বিজ্ঞ লোকেরা কি হয়, খুশি হয়। বলে নিমের হাওয়া ভালো, থাক কেটো না। মানে নিম গাছ যদি বাড়ির পাশে আসে, নিম গাছের বয়ে যে বাতাসটা, নিম গাছ থেকে যে বাতাসটা বা একটা বাতাস নিম গাছ বেয়ে যখন আমাদের বাড়ির পাশে চলে আসে, বাড়ির ভিতরে চলে আসে, তখন সেটাও কিন্তু উপকারী, সেটাই বোঝানো হচ্ছে যে নিমের হাওয়া ভালো, থাক কেটো না। তখন বিজ্ঞরা বলে যে থাক কাটিও না, বাড়ির পাশে যেহেতু জন্ম নিচ্ছে, এটার হাওয়াটাও কি অনেক ভালো, সেটাই বোঝানো হয়েছে। ঠিক আছে, কাটতে এখানে কিন্তু হাওয়াটা যেহেতু ভালো, এটাকে কাটতে কি করা হয়েছে, নিষেধ করছে। কারা নিষেধ করছে বলতো, বিজ্ঞজনরা বা জ্ঞানী লোকেরা। বিজ্ঞরা মানে কি, জ্ঞানী লোকেরা। হ্যাঁ, তাহলে এখানে কি দেখছো, যে আমরা যদি পাতাগুলোকে এমনি কাঁচাই খাই ফেলি অথবা বেগুন সহযোগে ভেজে খাই, তাহলে কিন্তু যকৃতের পক্ষে এটা কি ভারী উপকার। আর ডালগুলো যদি আমরা চাবাই তাহলে দাঁতের জন্য কি উপকার। আর বাড়ির পাশে জন্মালে বিজ্ঞরা খুশি হয়, কেন খুশি হয়, কারণ এর হাওয়াটাও কি ভালো। অর্থাৎ নিম গাছের অনেক গুণ, বুঝতে পারছো বিষয়টা, তো সেটাই বলা হয়েছে এখানে। তো চলো আমরা দেখি, কাটে না কিন্তু যত্নও করে না। বাড়ির পাশে যদি একটা নিম গাছ হয় তাহলে এটাকে কাটে না কিন্তু যত্নও করে না, যে অনেক বেশি যে যত্ন করবে তাও করে না। আবর্জনা জমে এসে চারিদিকে, অর্থাৎ এর নিম গাছে যে যত্ন করে না, তার আশেপাশে কি জন্ম নেয়, আবর্জনা জন্ম নেয়। শান দিয়ে বাঁধিয়ে দেয় কেউ, সে আরেক আবর্জনা। অর্থাৎ এই কথাটা একটু ভালো করে মাথায় রাখবা, নিম গাছটা যেহেতু যত্ন করে না, অনেকে আবার কি করে, এর চারপাশটা শান দিয়ে বেঁধে দেয়। অর্থাৎ
সিমেন্ট বালি দিয়ে কি করে দেয়, বেঁধে দেয়। তো বেঁধে দিলে কি হয়, তার শিকড়গুলো দূরে যাইতে পারে না, নিম গাছ বাড়তে পারে না। তো এটা বলা হচ্ছে যে নিম গাছ আর বড় হওয়ার ক্ষেত্রে একটা বাধা হিসেবে কাজ করে। সে আর এক আবর্জনা, অর্থাৎ নিম গাছের চারপাশে তো এমনিতে আবর্জনা আছেই, আবার কি বলতো যে শান দিয়ে বেঁধে দেয়, তাহলে নিম গাছের শিকড়গুলো অনেক দূরে যাইতে পারে না। তো শিকড়গুলো দূরে যাইতে না পারলে গাছের বৃদ্ধি কি হয়, ব্যাহত হয়। তো সেটাও নিম গাছের জন্য এক আবর্জনা হিসেবে কাজ করে। শান দিয়ে বাঁধলেও নিম গাছের যে অসুবিধা হয় সেটাই কিন্তু এখানে কি করা আছে, বলা আছে। ওকে, এরপর যদি দেখো হঠাৎ একদিন এক নতুন ধরনের লোক এলো, তাহলে নিম গাছের কাছে হঠাৎ একদিন কি হলো, নতুন এক ধরনের একটা লোক এলো, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিম গাছের দিকে। অর্থাৎ তিনি মুগ্ধ দৃষ্টিতে, নিম গাছের দিকে মুগ্ধ দৃষ্টিতে, খুব অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল গাছের দিকে। ছাল তুলল না, পাতা ছিঁড়ল না, ডাল ভাঙলো না, অর্থাৎ নিম গাছের ছালও তুলল না, পাতাও ছিঁড়ল না, আর কি ডালও ভাঙলে না, মানে কোনো কিছুই করলো না। সে পাতাও, ছালও তুলে নিল না, পাতাও ছিঁড়ে নিল না, ডালও ভাঙলে না, এটা আর কি। মুগ্ধ দৃষ্টিতে শুধু চেয়ে রইল, অর্থাৎ নিম গাছের উপকারী গুণের কারণে সে নিম গাছের দিকে মুগ্ধ দৃষ্টিতে কি করে রইল, চেয়ে রইল। এটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, বলে উঠলো, বাহ কি সুন্দর পাতাগুলো, কি রূপ, থোকা থোকা ফুলেরই বা কি বাহার, এক ঝাঁক নক্ষত্র নেমে এসে যেন নীল আকাশ থেকে, নীল আকাশ থেকে সবুজ সায়রে, মানে নীল আকাশ থেকে সবুজ বনের মধ্যে চলে আসছে। অর্থাৎ নিম গাছের পাতাগুলো এমন সুন্দরভাবে অপরূপ পরিস্থিতি তৈরি করছে যে আকাশ থেকে নক্ষত্র নেমে এসছে সবুজ কালারের, এমনটা এখানে বোঝানো হয়েছে। যে আকাশ থেকে সবুজ সায়রে বা সবুজ অরণ্যে বা বাগান তৈরি করছে, সেটাই বলা হয়েছে। যে বলে উঠলো, সেই লোকটা মুগ্ধ দৃষ্টিতে তাকায়া থেকে বলে উঠলো, বাকি সুন্দর পাতাগুলো, অর্থাৎ নিম গাছের পাতাগুলো কি সুন্দর, কি রূপ, থোকা থোকা ফুলেরই বা কি বাহার, অর্থাৎ কত সুন্দর নিম গাছের মধ্যে ফুলের বাহার হয়েছে। এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে, বা অর্থাৎ নীল আকাশ থেকে তোমার হচ্ছে গাছের পাতাগুলোতে এমনভাবে সুন্দর করে সাজিয়ে রয়েছে, তারা সবুজ কালার ধারণ করছে, যেন মনে হচ্ছে নীল আকাশ থেকে তোমার এক ঝাঁক নক্ষত্র নেমে এসে সবুজ রূপের মতো একটা পরিস্থিতি তৈরি করছে। খানিকক্ষণ চেয়ে থেকে চলে গেল, অর্থাৎ এই যে লোকটা যেটা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছিল, সে খানিকক্ষণ চেয়ে থেকে চলে গেল। কবিরাজ নয়, কবি, অর্থাৎ তিনি কবিরাজ নয়, তিনি হচ্ছে কবি। কবিরাজ কারা, যারা চিকিৎসা করে, যারা বিভিন্ন গাছগাছালি থেকে ঔষধ তৈরি করে চিকিৎসা করে, তাদেরকে কবিরাজ বলা হয়। আর এই লোকটা কবিরাজ না, কবি। কবিকে বলতো যিনি তোমার হচ্ছে গল্প লেখেন বা কবিতা লেখেন, তাদেরকে বলা হয় কবি। হ্যাঁ, তো ইনি কবিরাজ নয়, বাট ইনার হচ্ছে কবি। মুগ্ধ দৃষ্টিতে চেয়ে থাকলো, তিনি কি মূলত একজন কবি। নিম গাছটারও ইচ্ছা করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায়। অর্থাৎ কেউ না কেউ তো নিম গাছের অসুবিধা করে, কেউ ছাল তুলে নেয়, কেউ তোমার হচ্ছে পাতা সিদ্ধ করে খায়, কেউ ডাল চাবায়। তো এই লোকটা তো কিছুই করলো না, নিম গাছের উপকারিতা কোনো কিছু না, শুধু নিম গাছের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেল। তো নিম গাছটারও ইচ্ছা করলো যে যাক লোকটার সঙ্গে চলে যায়, অর্থাৎ নিম গাছটাও তো চলে যেতে চাইলো, কিন্তু পারলেন না, কারণ নিম গাছ তো চলতে পারবে না। গাছ কি কখনো চলতে পারে, পারলো না। মাটির ভিতরে শিকড় অনেক দূর চলে গেছে, অর্থাৎ নিম গাছটা যেহেতু চলতে পারলো না, কারণ তার শিকড়টা অনেক দূর কি হয়ে গেছে, মাটির ভিতরে রয়ে গেছে, সেটা বলা হয়েছে। তো বাড়ির পিছনে আবর্জনার স্তূপের মধ্যে দাঁড়িয়ে রইল সে, অর্থাৎ নিম গাছটা বাড়ির পাশের আবর্জনার মধ্যেই দাঁড়িয়ে রইল, কারণ শিকড় তো অনেক দূর চলে গেছে। তো এইটা হচ্ছে নিম গাছকে নিয়ে বলা। তো এই লাইনটা হচ্ছে মেইন লাইন, এইটা একটু ভালো করে আমরা পড়বো, এটা একটু বোঝার চেষ্টা করো কি বলছে এখানে। ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক একই দশা। এই কথাটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্স একটা লাইন। হ্যাঁ, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা লাইন, এটা একটু মাথায় রেখো। নিম গাছের সাথে লেখক কি তুলনা করছে বলো তো? নিম গাছের সাথে লেখক এখানে বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক একই দশা, অর্থাৎ আমাদের সমাজে বা সংসারে একজন লক্ষ্মী বউ যে থাকে, সে সংসারে অনেক কাজকর্ম করে, অনেক কিছু উপকার করে, কিন্তু দিন শেষে সে কিন্তু যত্ন নেয় না, তার কেউ যত্ন নেয় না, তার কেউ খোঁজখবর নেয় না। কিন্তু তার সন্তান সন্ততি হওয়ার কারণে তার মন যদি অন্য কোথাও যাইতেও চায়, গাছের মতো, গাছে যেমন শিকড় অনেক দূর চলে গেছে, তো তেমনি এই যে বাড়ির লক্ষ্মী বউটা ঠিক একই দশা। কারণ লক্ষ্মী বউটাও তোমার অবহেলায়, অযত্নে উপকার করে সবারই, বাট কেউ তার যত্ন নেয় না, ঠিকমতো খোঁজ খবর রাখে না। তো এই যে লক্ষ্মী বউটা চাইলেও কিন্তু সংসার থেকে কোথাও চলে যাইতে পারে না, অবহেলার কারণেও।
তো সেটাই বলা হয়েছে এখানে। এখানে নিম গাছ দিয়ে লেখক নিম গাছের উপকারিতা অনেক, কিন্তু তার কেউ যত্ন নেয় না, সেও সংসার ছেড়ে বা একটা জায়গা থেকে অন্য জায়গায় চলে যাইতেও পারে না। তেমন আমাদের যে গৃহের যে লক্ষ্মী বউটা আছে সেও কিন্তু অনেক বেশি কাজ করে, অনেক বেশি সেবা যত্ন করে, কিন্তু তাকে সবাই অবহেলা করে নিম গাছের মতো। কিন্তু সে লক্ষ্মী বউটা অনেক উপকার করে সমাজের বা আমাদের পারিবারিকভাবে অনেক বেশি উপকার করে, কিন্তু তার যেমন কেউ যত্ন নেয় না, তো তেমনি নিম গাছটার ক্ষেত্রেও একই বিষয়টা পরিচিত এখানে কিন্তু বোঝানো হয়েছে। ঠিক আছে, আর একটা বিষয় হচ্ছে, তো সেই বিষয়টা এখানে ক্লিয়ারলি লেখক বোঝানোর চেষ্টা করা হয়েছে যে নিম গাছ অনেক উপকার করতেছে, কিন্তু নিম গাছের কেউ যত্ন নেয় না। তেমন লক্ষ্মী বউটাও সংসারের অনেক কাজ করে, কিন্তু অবহেলায় অযত্নে সে থেকে যায়। তো সেই বিষয়টা এখানে লক্ষ্মী বউটাকে যেহেতু নিম গাছের সাথে তুলনা করা হয়েছে, এই জন্য এটাকে প্রতীকী গল্প বলা হয়। কি গল্প বলা হয় বলো তো? প্রতীকী গল্প। যে নিম গাছ দিয়ে লেখক কি বোঝানোর চেষ্টা করছে? গৃহকর্মা তোমার হচ্ছে নিপুণার লক্ষ্মী বউটাকে কিন্তু বোঝানোর চেষ্টা করছে। তো এই জন্য বলাইচাঁদ মুখোপাধ্যায়ের গল্পগুলো অনেক ছোট, কিন্তু অনেক বেশি তাৎপর্যপূর্ণ। তো চলো আমরা আর বাকি বিষয়গুলো দেখি। শব্দত্ব টিকা তোমরা বই থেকে গেলে দেখবা। তো এখন আমরা পাঠ পরিস্থিতিটা একটু দেখি। হ্যাঁ, তো পাঠ পরিস্থিতিতে কি বলা আছে দেখো তো। বলাইচাঁদ মুখোপাধ্যায় বা বনফুল তার নাম, তার অদৃশ্যলোক, এটা ভালো করে মাথায় রাখবা, অদৃশ্যলোক গ্রন্থের অন্তর্ভুক্ত নিম গাছ গল্পটা। তাহলে গল্পটা বলাইচাঁদ মুখোপাধ্যায়ের অদৃশ্যলোক গ্রন্থের অন্তর্ভুক্ত একটা গল্প, যার নাম কি বলতো? নিম গাছ। এই গল্পের সংক্ষিপ্ত অবয়বের মধ্যে লেখক বিপুল বক্তব্য উপস্থাপনে যে দক্ষতা পরিচয় দিয়েছেন তা বাংলা সাহিত্যে বিরল। নিম গাছের বর্ণনা, এর পাতা, বাকল, ছায়া ইত্যাদির বাহ্যিক উপকারিতা কবিতার মতো বর্ণনা করা হয়েছে এই গল্পে। কবিরাজ তার চিকিৎসা কাজে, সাধারণ মানুষ প্রত্যাহিক প্রয়োজনে নিম গাছকে অনবরত ব্যবহার করে। মানে এখানে নিম গাছের অনেক উপকারিতা কিন্তু কি করা হয়েছে, যে কবিরাজরা তার চিকিৎসার কাজে ব্যবহার করে, সাধারণ মানুষ তার প্রত্যাহিক কাজে কি করে, এটাকে ব্যবহার করে নিম গাছকে, সেটা বলা হয়েছে। কিন্তু কেউ এই গাছটা সামান্য যত্ন নেয় না। ওই কথাটা বুঝতে হবে যে নিম গাছের কেউ কি করে না, সামান্য যত্ন নেয় না। একজন কবি একদিন নিম গাছের গুণ ও রূপের প্রশংসা করে, নিম গাছের ভালো লাগে। তাহলে একজন কবি নিম গাছের কি করে বলতো? প্রশংসা করে। তো তখন নিম গাছের ভালো লাগে এবং ওই লোককে সে তার সঙ্গে চলে যেতে চায়, কিন্তু মাটির গভীরে তার শিকড় গাছটি যেতে পারে না। যে কথাটা বললাম যে নিম গাছের অনেক প্রশংসা করার কারণে নিম গাছটা তার সঙ্গে চলে যাইতে চায়, কিন্তু যেতে পারে না, কারণ শিকড়টা তার কোথায়? অনেক গভীরে। আসলে তো গাছ চলতে পারে না। এটি একটি প্রতীকী গল্প। এটা একটি কি গল্প বলতো? এটা একটা প্রতীকী গল্প। প্রকৃতপক্ষে নিম গাছ গল্পটির নিম গাছ প্রতীকের সূত্রে বনফুল দেখিয়েছিলেন নারীর অপরিসীম আত্মত্যাগ। তাহলে একটা নারী সংসারে থেকে যে পরিমাণ আত্মত্যাগ করে সেটা এখানে কিন্তু এই গল্পের মাধ্যমে লেখক বোঝানোর চেষ্টা করেছে। এই জন্য এটাকে প্রতীকী গল্প বলা হচ্ছে। নারীর মানবিক মর্যাদা, পারিবারিক সামাজিক গুরুত্ব উপলব্ধি করার ইঙ্গিত দেওয়া হয়েছে গল্পটিতে। তাহলে ব্যাপারটা বুঝছো? তাহলে নারীর কি করা হয়েছে? অপরিসীম আত্মত্যাগ, পারিবারিক মর্যাদা বা মানবিক মর্যাদা, পারিবারিক সামাজিক গুরুত্ব উপলব্ধি করার ইঙ্গিত দেয় এই গল্পটি। তাহলে এখানে নিম গাছের সাথে একজন গৃহের বা নারীর অপরিসীম আত্মত্যাগের কথা কিন্তু এখানে এই গল্পটাতে বলা হয়েছে। যেটা একটা প্রতীকী গল্প বলা হচ্ছে। কি গল্প বলা হচ্ছে? প্রতীকী গল্প। চলো আমরা দুই একটা সামনের দিকে দেখি। তো দুই একটা সংক্ষিপ্ত কোশ্চেন একটু দেখি। কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ, এটা মানে কি? কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ লাইনটি দ্বারা কি বোঝানো হয়েছে? এটা বরিশাল বোর্ড 25 সাল, দিনাজপুর বোর্ড 25 সাল, চট্টগ্রাম বোর্ড 20 সালে আসছে। তাহলে কবিরাজরা কেন? ঔষধি গুণের কারণে কবিরাজরা নিম গাছের প্রশংসায় পঞ্চমুখ, এটা একটু মাথায় রাখবা। নিম গাছের ঔষধি গুণ আছে না? কিসে কিসে ঔষধি গুণ? এর পাতা থেকে, তার ছাল থেকে, তারপরে কচি পাতা খাইলে উপকার। তো এই জন্য কিন্তু তোমার হচ্ছে কি বলতো, এই যে খোস পাসরা, দাঁত, হাজা চুলকানিতে নিম পাতা বা নিম গাছের ছাল অত্যন্ত উপকারী। তো নিম গাছের কচি পাতা যকৃতের জন্য অত্যন্ত উপকারী। নিমের কচি ডাল চিবালে দাঁত ভালো থাকে। ঔষধি গুণাগুণের কারণে মূলত কবিরাজরা নিম গাছের প্রশংসা করছে। প্রশংসা পঞ্চম মূলত ওই যে কথাগুলো বলে আসলাম তোমাদের সামনে একটু আগে, যে চর্মরোগের অব্যর্থ কি? মহা ঔষধ। আবার তোমার যদি ডাল চাবাও তাহলে দাঁতগুলো কি হবে? শক্তিশালী হবে। তারপর বিভিন্ন উপকারিতার দিক আছে আর কি, তো সেইগুলো এখানে বলা হয়েছে আর কি। তো কবিরাজরা ঔষধি গুণের কারণে মূলত, এই কথাটা মাথায় রাখবা যে ঔষধি গুণের কারণে কবিরাজরা প্রশংসায় কি? পঞ্চমুখ। হ্যাঁ, এটা জাস্ট রিডিং দিলেই পারবা। এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে, বুঝিয়ে লিখো।
তাহলে এক ঝাঁক নক্ষত্র নেমে এসে যেন নীল আকাশ থেকে সবুজ সারে কথার দ্বারা মূলত নিম গাছে ফুটে থাকা থোকা থোকা ফুলের সৌন্দর্যের প্রতি ইঙ্গিত করা হয়েছে। তো সৌন্দর্যের প্রতি ইঙ্গিত করা হয়েছে। ঔষধি গুণের কারণে নিম গাছ সবার কাছে আদরণীয় ও যাচিত। তাই তো নিম গাছের ছাল বাকল পাতা ডাল যেভাবে পারে ব্যবহার করে। কিন্তু ঔষধি গুণের বাইরেও যে নিম গাছের আলাদা সৌন্দর্য রয়েছে সেটা কারো চোখেই পড়ে না। অনেকটা গুণের প্রয়োজনের আড়ালে রূপ হারিয়ে যাওয়ার মতো। কিন্তু সবুজ পাতায় ঘেরা এই গাছে ফুটন্ত ফুলের রূপ কবির চোখে ধরা পড়ে, যাকে তিনি এক ঝাঁক নক্ষত্রের সঙ্গে তুলনা করেছেন। মূলত গুণের বাইরে নিম গাছের সৌন্দর্য বোঝাতে লাইনটি ভালো। মানে মূল কথা হচ্ছে নিম গাছের মধ্যে বিভিন্ন ফুল ফোটে থোকা থোকা, সেই ফুলগুলো নক্ষত্রের মতো জল জল করে। তো এইটাই কবি এখানে বোঝানো হয়েছে, বা কবি এটাই বুঝাইতে চাইছে যে তোমার হচ্ছে নিম গাছের ক্ষেত্রে যে থোকা থোকা ফুলগুলো অনেক সৌন্দর্য বৃদ্ধি করছে। তো উপকারী গুণ বাদেও নিম গাছের যে সৌন্দর্য আছে, একটা বাহ্যিক সৌন্দর্য আছে, সেটা বুঝাতেই মূলত এই লাইনটা কি করা হয়েছে, ব্যবহার করা হয়েছে। তোমরা জাস্ট এটা রিডিং দিলে কিন্তু এগুলো বুঝতে পারবা আশা করি। সে আর এক আবর্জনা বলতে কি বোঝানো হয়েছে, অর্থাৎ নিম গাছের কেউ যদি গোড়াটা শান দিয়ে বাঁধিয়ে দেয়, তো শান দিয়ে বাঁধিয়ে দিলে নিম গাছ অনেক দূর চলতে পারে না বা অনেক দূরে যাইতে পারে না। তো এইটাকে বলা হচ্ছে নিম গাছের জন্য এটা একটা সমস্যা। এই সমস্যাটাকে বলা হচ্ছে সে আর এক আবর্জনা, বলতে এটাই বোঝানো হয়েছে যে নিম গাছের চারপাশ দিয়ে যেহেতু শান বাঁধিয়ে দেওয়াটাকে নিম গাছের আরেকটা সমস্যা বা আবর্জনা বলতে সেটা এখানে কিন্তু বোঝানো হয়েছে। তো এটা জাস্ট এখানে লেখা আছে, তোমরা রিডিং দিলে আশা করি পারবা। নিমের হাওয়া ভালো থাক কেটো না কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে, এটা নিম গাছের উপকারী দিক বিবেচনা করা হয়েছে। যে নিম গাছ এমন উপকারী যে কচি পাতাগুলো খাইলেও উপকার, ভেজে খাইলেও উপকার, ডাল থেকে উপকার, তো অনেক দিক থেকে তার হাওয়াটাও যে ভালো বিজ্ঞরা মনে করে। তো তাহলে নিম গাছের উপকারী দিকটা বোঝাতেই মূলত এটা বোঝানো হয়েছে যে নিমের হাওয়া ভালো থাক কেটো না কথাটির দ্বারা এটাই বোঝানো হয়েছে। ঠিক আছে, জাস্ট এটা তোমরা রিডিং দিলেই পারবা, এখানে আসলে বিস্তারিত বলার কিছু নাই। হ্যাঁ, তো চলো এখন আমরা কিছু বহু নির্বাচনী কোশ্চেন বা এমসিকিউ সলভ করে ফেলি। তো চলো দেখি আমরা। তো দেখো, বনফুলের প্রকৃত নাম কি? বনফুলের প্রকৃত নাম কি? বলয় চাঁদ মুখোপাধ্যায়, যে 1 নম্বরটা অ্যান্সার, বলয় চাঁদ মুখোপাধ্যায়। বনফুলের প্রকৃত নাম কি বলতো? বলয় চাঁদ মুখোপাধ্যায়। নিম পাতা কোন ধরনের রোগের মহা ঔষধ? চর্ম রোগের মহা ঔষধ, চর্ম রোগের বা চর্মের মহা ঔষধ, এটা বোঝানো হয়েছে। নিম পাতা চর্মের কি মহা ঔষধ। নিম গাছের কচি পাতাগুলো খেলে কি লাভ হয়? নিম গাছের কচি পাতাগুলো খাইলে যকৃৎ বা লিভারের খুব বেশি উপকার হয়। হ্যাঁ, যকৃতের উপকার করে। কারা নিম গাছের প্রশংসায় পঞ্চমুখ? কবিরাজরা। কবিরাজরা নিম গাছের প্রশংসায় কি পঞ্চমুখ, কবিরাজরা। হ্যাঁ, নিম গাছের প্রশংসায় পঞ্চমুখ। নিম গাছের কোন অংশ যকৃতের জন্য উপকারী? অবশ্যই কচি পাতা। কোন পাতা বলো তো? কচি পাতাগুলো যকৃতের জন্য উপকারী। হ্যাঁ, ওকে। নিম গাছের কোন অংশটি দাঁতের জন্য উপকারী? দাঁতের জন্য উপকারী ডাল, ডাল, ডাল। এই কি বলতো? ডাল, ডাল হচ্ছে উপকারী, ডাল। দেখছো, আমরা যদি জিনিসগুলো সুন্দর করে পড়ি তাহলে অনেকটা ইজি হয়ে যাবে আমাদের জন্য। হ্যাঁ, কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ লাইনটি দ্বারা কোনটিকে বোঝানো হয়েছে? নিম গাছের উপকারী দিক, শোভাবর্ধনকারী, পরিবেশ বান্ধব, খরপকার। না, নিম গাছের এগুলো একটাও না, এটাও না, এইটা বোঝানো হয়েছে নিম গাছের উপকারী দিক। নিম গাছ বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হয় কেন? কারণ এটা দেখতে সুন্দর, এটা আকারে ছোট, এটা যত্ন, এটা উপকারী, এটা উপকারী, এটা এর হাওয়াটাও পর্যন্ত ভালো, এই জন্য বিজ্ঞরা কি হয়? খুশি হয়। নিম গাছ গল্পে বিজ্ঞরা নিম গাছের কোনটির পক্ষে কথা বলেন? হাওয়া, কচি ডাল, কচি পাতা, নরম ছাল। না, নিম গাছের হাওয়া ভালো থাক কেটো না। ওকে। নিম গাছ গল্পে নতুন ধরনের লোকটি কে? কবি, 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 কবি। নতুন লোকটি কে? কবি। নিম গাছের দিকে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল কে? কবি, 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 কবি চেয়ে রইল, কবি। ওকে। নিম গাছ গল্পে কবি চরিত্রটিকে নতুন ধরনের লোক বলা হয়েছে কেন? কবি চরিত্রটিকে নতুন ধরনের লোক বলা হয়েছে কেন? নিম গাছের ফুল ও পাতার প্রশংসা করার জন্য, এইটার জন্য। মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল, প্রশংসা করলো, তাই না? তো এইটা হবে অ্যান্সার।
এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সার। এখানে নক্ষত্র বলতে কি, ফুলকে বোঝানো হয়েছে, কচি পাতাগুলোকে, ফুলের বাহারকে বোঝানো হয়েছে, ফুলগুলোকে বলা হচ্ছে। এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে নীল আকাশ থেকে যেন সবুজ সার। এখানে সবুজ বলতে কোনটিকে বলা, পাতাগুলোকে বলা হয়েছে, নিম পাতা। পাতা হচ্ছে সবুজ পাতা নিম, আর ওই থোকা থোকা যেটা নক্ষত্র যেটা বোঝানো হচ্ছে এটা কিন্তু ওই যে ফুলগুলোকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সিকিমোর অপরাধ কথাটি নিম গাছ গল্পের চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। কবির সাথে, কবি 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 চেয়ে রয়েছিল নিম গাছের দিকে, সেইটা বোঝানো হয়েছে। নিম গাছের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকা ব্যক্তিটি কোন প্রকৃতির? তা কবিরা কি প্রকৃতির হয়? ভাব প্রবণ প্রকৃতির না, ভাব প্রবণ প্রকৃতি, অর্থাৎ কবি, কবি মূলত কবি। হ্যাঁ, ওকে। নিম গাছটার ইচ্ছা করতে লাগলো লোকটির সঙ্গে চলে যায়। এখানে লোকটিকে কবি, কবির সঙ্গে চলে যেতে চাইছে। নিম গাছ গল্পের শিকড় কি অর্থে ব্যবহার করা হয়েছে? পরোপকার, সাংসারিক বন্ধন, দায়িত্বশীলতা, অস্তিত্ব। সাংসারিক বন্ধন অর্থাৎ একটা নারী সংসারের মধ্যে যখন থাকে তার অনেক দায় দায়িত্ব, বাচ্চা কাচ্চা, শ্বশুর শাশুড়ি সবাইকে সামলাইতে হয়, তার শিকড়টা অনেক দূর চলে গেছে। তার তো সন্তান সন্ততি যখন হয়ে যায় তখন তো চাইলেই সে সংসার থেকে চলে যাইতে পারে না, অবহেলা করার সত্ত্বেও। সেটাই এখানে বলা হয়েছে, সাংসারিক বন্ধনকে এখানে শিকড়ের সাথে তুলনা করা হয়েছে। ঠিক আছে। বাড়ির পিছনে আবর্জনার স্তূপের মধ্যে দাঁড়িয়ে রইল সে। এখানে আবর্জনা গৃহবধূর ক্ষেত্রে কি কি প্রতীকী অর্থ ব্যবহার করা হয়েছে? সাংসারিক ঝামেলা, সাংসারিক সামাজিক গুরুত্ব, অসীম আত্মত্যাগ, পারিবারিক অবহেলা। আবর্জনা বলতে পারিবারিক অবহেলাকে বোঝানো হয়েছে, পারিবারিক অবহেলা। হ্যাঁ, জি। নিম গাছ গল্পে লক্ষ্মী বউটা ঠিক এক দশা কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? নিম গাছ গল্পে লক্ষ্মী বউটা ঠিক একই দশা বা একই রকম দশা, নারীর অবহেলা ও অনাদারের জীবন, এটা বোঝানো হয়েছে। গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটির ঠিক এক দশা। নিম গাছ গল্পে এক দশা শব্দটি নিম গাছ ও লক্ষ্মী বউয়ের মধ্যে কি সম্বন্ধ? জীবনধারায়, উপকারী মনোভাব, প্রশংসা প্রাপ্তি, নিরহংকার চেতনায়। এটা হচ্ছে জীবনধারা, দুজনে একই রকম জীবনধারা, অনেক উপকার করে কিন্তু কোনো দাম পায় না বা মানুষের অ্যাটেনশন পায় না, এটা বোঝানো হয়েছে। এত এমসিকিউ কেন? নিম গাছ গল্পে নিম গাছটি কার প্রতীক, কিসের প্রতীক? একজন সাধারণ গাছ, ব্যথিত নারী, নির্যাতিতা নারী, এই যে সর্বংসহা নারী, এটা বোঝানো হয়েছে। নিম গাছ কোন ধরনের রচনা? প্রতীকী, এটা প্রতীকী গল্প। নিম গাছ কোন ধরনের গল্প বলো? এটা একটা প্রতীকী গল্প। নিম গাছ গল্পে নিম গাছ সূত্রে মূলত কি দেখিয়েছেন? নিম গাছ গল্পে নিম গাছ সূত্রে মূলত কি দেখিয়েছেন, কি দেখাইছে? নারীর পারিবারিক মর্যাদা, নারীর প্রতি অবহেলা, নারীর আত্মত্যাগ ও নারীর পারিবারিক গুরুত্ব। এই যে নারীর আত্মত্যাগ দেখাইছে এখানে, আত্মত্যাগ। আচ্ছা, ওকে। তো আমরা এমসিকিউ সলভ করে ফেললাম, বেশ কিছু এমসিকিউ আমরা এখানে সলভ করে ফেললাম। ভালো এমসিকিউ ছিল। এত এমসিকিউ দিছে কি আব্দুর রহমান না? ঠিক আছে, আব্দুর রহমান আমরা খাটায় মারলো, বুঝছো? ওকে, তো চলো এখন আমরা কি করি, কি সমাধান করবো এবার? আমরা এখন সুন্দর করে সৃজনশীল সমাধান করবো। তো চলো আস্তে আস্তে আমরা দেখি সৃজনশীল প্রশ্ন কি বলা আছে। আগে আমরা বোঝার চেষ্টা করি, তারপর ধীরে ধীরে আমরা নিশ্চয় নিয়ে আগে উদ্দীপকটাকে পড়ি আমরা। পরিবারের উন্নতির মূলে রয়েছে সাগরিকার অনস্বীকার্য ভূমিকা। পরিবারের উন্নতির মূলে রয়েছে সাগরিকার অনস্বীকার্য ভূমিকা, মানে একদম স্বীকার করতেই হবে এমন ভূমিকা, অস্বীকার করা যাবে না এমন ভূমিকা রয়েছে, মানে খুবই কাজের ভূমিকা আর কি, ঠিকঠাক ভূমিকা পালন করছে। তিনি সকাল থেকে গভীর রাত পর্যন্ত রান্না বান্না করা, কাপড় চোপড় ধোয়া, সন্তানদের স্কুলে পাঠানো, অসুস্থ শাশুড়ির সেবা যত্ন করা সহ যাবতীয় কাজকর্ম অত্যন্ত আন্তরিকতার সহিত করেন। ওকে, ফাইন। তাহলে যেহেতু সাগরিকা কি করে, সন্তানদের কাপড় চোপড় ধোয়া থেকে শুরু করে রান্না বান্না, কাপড় চোপড় ধোয়া, সন্তানদের স্কুলে পাঠানো, অসুস্থ শাশুড়ির সেবা যত্ন করা সহ যাবতীয় কাজকর্ম অত্যন্ত আন্তরিকতার সঙ্গে করেন। আজকাল প্রায়ই তিনি অসুস্থ বোধ করেন, আজকাল প্রায় তিনি কি করেন, অসুস্থ বোধ করতেছেন, এজন্য পরিবারে তার গুরুত্ব ধীরে ধীরে কমে যাচ্ছে। তাহলে নারীর যে একটা সংসারের যে কর্ম সেটা এখানে বোঝানো হচ্ছে। তো একজন নারী সমাজে অনেক বেশি কাজ করে,
কিন্তু যখন কাজ করতে পারে না বা অসুস্থ হয়ে যায় তাকে অবহেলা করা শুরু করে, সেটাই উদ্দীপকে কিন্তু বোঝানো হয়েছে, নিম গাছের সঙ্গে তুলনা করা হয়েছে। তো 1 নাম্বার যদি আমরা এটা দেখি যে মুগ্ধ দৃষ্টিতে কে নিম গাছের দিকে চেয়ে রইল, এটা কবি কিন্তু, কে মুগ্ধ, কে চেয়ে রয়েছিল বলতো? কবি চেয়ে রয়েছিল। হ্যাঁ, কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ, লাইনটি দ্বারা কি বোঝানো হয়েছে? লাইনটি দ্বারা বোঝানো হয়েছে নিম গাছের উপকারী দিক, ঔষধি গুণাগুণ। নিম গাছের কোন গুণাগুণ এখানে বোঝানো হয়েছে বলতো? নিম গাছের ঔষধি গুণাগুণটা এখানে বোঝানো হয়েছে, যে নিম গাছের কি কি উপকারী দিক আছে বলো। একটা হচ্ছে চর্মরোগের মহা ঔষধ, তারপরে তোমার এটা ডালটা খাইলে কি হয় বলতো? ডালটা খাইলে দাঁত শক্ত হয়ে যায়। তারপরে কেউ যদি কচি পাতাগুলো চিবিয়ে খায় তাহলে যকৃতের জন্য কি উপকার। তাহলে ঔষধি গুণাগুণগুলো যেহেতু বেশি, সেই জন্য কবিরাজরা প্রশংসায় কি পঞ্চমুখ। উদ্দীপকের পরিবারের আচরণের সঙ্গে নিম গাছ গল্পের কোন দিকটি সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো। নিম গাছ গল্পে যেমন নিম গাছ অনেক উপকার করে কিন্তু তার কেউ যত্ন নেয় না, তাকে কেউ গুরুত্ব দেয় না, তেমনইভাবে উদ্দীপকেও এই যে সাগরিকার যে সংসারে অনেক বেশি সাহায্য করে বা অনেক বেশি কাজকর্ম করে, সেই দিকটা এখানে সাগরিকার জীবনের সাথে নিম গাছের জীবনের কিন্তু পুরা দিকটাই কি আত্মত্যাগের ব্যাপারটা কিন্তু উপকারী দিকটা কিন্তু এখানে বলা হয়েছে। আবার উদ্দীপকের সাগরিকা যেন নিম গাছ গল্পের গৃহবধূর প্রতিচ্ছবি, তাহলে নিম গাছ গল্পে যেমন নিম গাছ অনেক উপকার করে, কিন্তু হচ্ছে কি বলতো? নিম গাছ কিন্তু অনেক উপকার করে, তাই না? কিন্তু নিম গাছ চাইলেও সেই কবির সঙ্গে যেহেতু চলে যাইতে পারে না, কবির সঙ্গে কি করতে পারে না? চলে যাইতে পারে না। কেন যাইতে পারে না বলতো? কারণ শিকড়টা অনেক দূরে চলে গেছে। শিকড়টা কি হয়েছে? অনেক দূরে চলে গেছে। তো সেই ব্যাপারটা গৃহবধূর সাথে যে তুলনা করা হয়েছে, গৃহবধূর সংসারে অনেক দায়িত্ব পালন করে তার সন্তান সন্ততি শ্বশুর শাশুড়ির সাথে, তো তাই সে চাইলেও অনেক দূর যাইতে পারে না, সেটা এখানে কিন্তু বিস্তারিত বলা হয়েছে। ওকে, তো এইটা হচ্ছে মূল কথা আর কি, তোমরা জাস্ট বইটা রিডিং দিলেই পারবা। ঠিক আছে, তো চলো আমরা পরেরটা দেখি। তো দেখো আরেকটা এমসিকিউ তোমার সৃজনশীল আমরা দেখি। বাড়ির গৃহিণী রহিমা বিয়ের পর থেকে সংসারের হাল ধরে, কোনোভাবেই সে বাড়ির চার দেওয়াল থেকে বের হতে পারে না, কেননা তার সে স্বাধীনতা নেই। সে তার ছেলেপুলে নাতিপুতি নিয়ে এক মায়ার বন্ধনে জড়িয়ে গেছে। তাহলে এখানে রহিমা বেগম, রহিমা বেগম সংসারের অনেক দায়িত্ব পালন করে, সে চাইলেও অন্য জায়গায় কী করতে পারে না, যাইতে পারে না, কারণ সংসার ছেলেপুলে নাতিপুতি নিয়ে সে এক সংসারের মায়ার বন্ধনে কী হয়েছে, জড়িয়ে গেছে। তো চলো আমরা দেখি, সৃজনশীল যেহেতু বলছে, কিসের হাওয়া ভালো? নিম গাছের হাওয়া ভালো। নিম গাছের হাওয়া ভালো, নিম গাছের হাওয়া ভালো। কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ কেন? এর ঔষধি গুণাগুণের কারণে। কোন গুণাগুণের কারণে বলো তো? ঔষধি গুণাগুণের কারণে কবিরাজরা মূলত প্রশংসায় কি পঞ্চমুখ। অলরেডি এটা নিয়ে আমরা আলোচনা করে আসছি। উদ্দীপকের সঙ্গে নিম গাছের যে গল্পের যে বৈশিষ্ট্যের মিল পাওয়া যায় তা ব্যাখ্যা করো। নিম গাছের ক্ষেত্রে যে উপকারী দিকগুলো আছে কি বলতো? উপকারী দিকগুলো, কচি পাতা খাইলে যকৃতের উপকার, তারপরে ছাল সিদ্ধ করলে অথবা কচি পাতাগুলোকে সিদ্ধ করে ত্বকে লাগাই দিলে, শিলে পিষে ত্বকে লাগাই দিলে কি হবে? তোমার হচ্ছে চুলকানির ক্ষেত্রে বা চর্মরোগের ক্ষেত্রে মহাঔষধ হিসেবে কাজ করবে। কচি ডালগুলো চিবাইলে কি হবে? কচি ডালগুলো চিবাইলে দাঁত শক্ত হবে। অর্থাৎ নিম গাছের উপকারী যে একটা দিক আছে, তেমনি একজন নারীর সংসারে অনেক বেশি উপকারের দিক আছে, সেটা এখানে বলা হয়েছে। নিম গাছেরও কেউ যত্ন নেয় না, কিন্তু তেমনইভাবে নিম গাছ উপকার করেই যায়। তো তেমনইভাবে একজন সংসারে একজন নারীর বা একজন লক্ষ্মী বউয়ের কেউ যত্ন নেয় না, অবহেলা করে, তারপরেও সে তার আত্মত্যাগ করেই যায়, সেটাই এই গল্পে কিন্তু মূলত ব্যাখ্যা করা হচ্ছে। তো সেটাই এখানে বৈশিষ্ট্যের মধ্যে মিল পাওয়া গেছে। বিষয়বস্তুর দিক দিয়ে থেকে ভিন্ন হলেও নিম গাছ গল্পের মূল শিক্ষা অভিন্ন। নিম গাছগুলোর মূল শিক্ষা অভিন্ন, ব্যাপারটা কিন্তু সেটাই বোঝানো হয়েছে, যে বিষয়বস্তু রহিমার সাথে নিম গাছ গল্পের বিষয়বস্তু নিম গাছের উপকারী দিক বর্ণনা করা হয়েছে, তার কেউ যত্ন নেয় না। তো এখানেও রহিমা সে চাইলেও সংসার ছেড়ে, নিম গাছ যেমন চাইলেও কোথাও চলতে পারে না, শিকড় অনেক দূর গভীরে চলে গেছে, তেমনই কি বলতো, এই যে রহিমা বেগম চাইলেও, অবহেলা করার পরেও চাইলেও সংসার থেকে অন্য কোথাও যাইতে পারে না, কারণ তার ছেলেপুলে নাতিপুতি নিয়ে তার সংসারের মায়া এসে আটকে গেছে, সে চাইলেও অন্যদিকে যাইতে পারে না, সেটাই এখানে মূলত বোঝানো হয়েছে। জাস্ট এগুলো রিডিং দিলে তোমরা পারবা, মূল জিনিসটা তোমরা বুঝতে পারছো। বিধবা আম্বিয়া বেগম অবসরের সমস্ত টাকা ব্যয় করে 2 পুত্র ও 1 কন্যাকে লেখাপড়া শিখিয়ে বিয়ে দিয়েছেন। তাহলে বিধবা আম্বিয়া বেগম কি করছে বলো? অবসরের সমস্ত টাকা কি করছে? 2 পুত্র ও 1 কন্যাকে লেখাপড়া শিখিয়ে
বিয়ে দিয়েছেন। ছেলের পরিবার নিয়ে ঢাকায় থাকে, ছেলে পরিবার নিয়ে ঢাকায় থাকে, তাদের সুখের কথা চিন্তা করে তিনি খুব আনন্দ পান, যদিও তার দেখাশোনার মতো কেউ নেই। তাহলে বাড়িতে সে একা থাকে, তার দেখাশোনা করার মতো কেউ নেই। পুত্রদের সংবাদ দিলেও চাকরি নিয়ে ব্যস্ত থাকায় আসতে পারে না। এক সময় অসুস্থ হয়ে পড়েন আম্বিয়া বেগম। অবস্থা খারাপ হলে প্রতিবেশী দিনমজুর জাবেদ আলীর ছেলে আশিক, জবেদ আলী না, জাবেদ আলী হবে মনে হয়, তো যাই হোক, জবেদ আলীর ছেলে আশিক তাকে দেখতে আসে। সব কথা শুনে আশিক তার অনেক প্রশংসা করে। সে বলে, আপনার মতো মা ঘরে ঘরে দরকার। এটা আশিক সাহেব কিন্তু প্রশংসা করছে। হ্যাঁ, শিলে পেশা মানে কি? শিলপাট্টায় পেশা, তাই না? এটা তোমরা সবাই জানো। শিলে পেশার অর্থ হচ্ছে কচি পাতাগুলোকে শিলপাট্টায় পিষে, তাই না, যে চুলকানির মধ্যে লাগায়। সে আর এক আবর্জনা বলতে কি বোঝানো হয়েছে? সে আর এক আবর্জনা বলতে বোঝানো হয়েছে নিম গাছের যখনই চারপাশটা শান দিয়ে অর্থাৎ সিমেন্ট বালি দিয়ে বাধাই করে দেওয়া হয়, তখন নিম গাছ চাইলেও বাড়তে পারে না, তো নিম গাছের শিকড় গভীরে যাইতে পারে না। তো এই যে একটা সমস্যা, এটাকে নিম গাছের আবর্জনা হিসেবে আখ্যায়িত করছে, সেটা এখানে বলা হয়েছে, সে আর এক আবর্জনা। হ্যাঁ, উদ্দীপকের আশিকের সঙ্গে নিম গাছ গল্পের যে চরিত্রের সাদৃশ্য আছে তা ব্যাখ্যা করো। আশিকের সাথে নিম গাছ গল্পের কবি সাহেবের মিল আছে। কবি যেমন নিম গাছকে দেখে মুগ্ধ হয়ে গেছিল, তেমনি আশিক কিন্তু সেই আম্বিয়া বেগমের উপকারের কথা শুনে মুগ্ধ হয়েছে আম্বিয়া বেগমের উপর, সেটা এখানে বলা হয়েছে। উদ্দীপকের আম্বিয়া বেগম নিম গাছ গল্পের লক্ষ্মী বউ যেন একই সূত্রে গাথা, মন্তব্যটি একই। হ্যাঁ, দুটো একই সূত্রে গাথা, কথা সঠিক। নিম গাছও যেমন অনেক উপকার করে, কিন্তু ঠিকমতো তার নিজের যত্ন পায় না, তেমনি আম্বিয়া বা গুরুত্ব পায় না, তেমনি আম্বিয়া বেগমও কি হয়েছে, সংসারে দুই পুত্র সন্তান বা তাদেরকে লেখাপড়া শিখে মানুষ করছে, কিন্তু সে অসুস্থ হওয়ার পর তাকে যে তার সন্তানেরা ঠিকঠাক মতো খোঁজ খবর নেয় না বা দেখাশোনা করে না, তো সেটাই এখানে বোঝানো হয়েছে, বা অবহেলা করে, তো সেটাই এখানে কিন্তু একই সূত্রের কথা, মন্তব্যটি সার্থকতা যাচাই করে, এটাই হচ্ছে তার মূল কথা। এগুলো বই থেকে জাস্ট তোমরা পড়বা, আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। ওকে, তো চলো আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন দিয়ে শেষ করি, যেটা নিয়ে অলরেডি আমরা কথা বলছি। তোমরা চাইলে সায়েন্সে পড়ো, আর্টসে পড়ো বা কমার্সে পড়ো, তোমরা যে বিভাগেই পড়ো না কেন, তোমরা চাইলে আমাদের জন্য প্রতিটা বিভাগের জন্য আলাদা আলাদা ক্লাস আছে। তো এখানে আমি তোমাদেরকে জাস্ট একটু ছোট্ট করে দেখাই। হ্যাঁ, তোমরা যারা নর্মালি এই সাবজেক্টগুলো কিনতে চাও, বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, প্রথম প্লাস দ্বিতীয়, দুই পত্র একসাথে কিনতে পারবে 1020 টাকা দিয়ে। হ্যাঁ, আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হিসাব বিজ্ঞান বলো, সায়েন্স, আর্টস, কমার্স সবগুলো বিভাগের কোর্স আছে, তোমরা বিস্তারিত জানতে পারবো। বাংলা প্রথম দ্বিতীয় 1020 টাকা, ইংরেজি প্রথম দ্বিতীয়, প্রথম প্লাস দ্বিতীয় পত্র দুটো একসাথে কিনতে পারবা 1020 টাকা দিয়ে, আর সাধারণ গণিত তো কিনতেই পারবা ফুল 1020 টাকা দিয়ে তোমরা কিনতে পারবা। তো চাইলে সবগুলো কোর্সে আমাদের রানিং আছে, তোমরা চাইলে আমাদেরকে এই যে একটা নাম্বার দেখতে পাচ্ছ না ভাইয়া, এই যে একটা নাম্বার দেখতে পাচ্ছ, আশা করি এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ 01711070671, এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করবা, দিয়ে বলবা স্যার আমি এসএসসি এত ব্যাস, 27 হলে 27 বলবা, 28 হলে 28 বলবা, তো স্যার আমি আপনার কোর্সে ভর্তি হতে চাই, তাহলে আমাদের অ্যাডমিন তোমাদেরকে বিস্তারিত জানিয়ে দেবে। আশা করি তোমরা কোর্সগুলোতে ভর্তি হতে পারো। আমাদের অনেকগুলো কোর্স চলমান। সো কোর্সের নাম কি বলো তো? বেসিক টু প্রো কোর্স। বলবো স্যার আমি বেসিক টু প্রো কোর্সে ভর্তি হতে চাই, তাহলে এসএসসি এত ব্যাস, তাহলে আমাদের অ্যাডমিন তোমাদেরকে বিস্তারিত জানিয়ে দিবে। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। এটা জাস্ট তোমাদের জন্য একটা ক্লাস ছিল, সিম্পল ডেমো ক্লাস দিলাম। তো পরবর্তীতে আরও তোমাদের সাথে পেইড বেসে আরও বিস্তারিত আলোচনা করা হবে, আমরা প্র্যাকটিস শিট দিব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। আব্দুর রহমান।